প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব রবীন্দ্রনাথের কবিতার অন্তর্গত পৃথিবী কবিতাটা নিয়ে। এই কবিতাটা নিয়ে আলোচনার মূল বিষয় বা যে জন্য এই কবিতাটা আলোচনার বিষয় সেটি হলো এই কবিতাটি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট স্তরে বাংলা অনার্সের 4th সেমে পাঠ্য আছে, সেই জন্যই কবিতাটা আলোচনা করতে হচ্ছে। প্রথমেই চলে আসি, দেখো পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত এই পৃথিবী কবিতাটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের পৃথিবীর প্রতি গভীর অনুরাগের চিত্র ফুটে উঠেছে। অর্থাৎ পৃথিবীর প্রতি তার যে ভালোবাসা সেটাই এখানে প্রকাশিত হয়েছে। প্রস্ফুটিত হয়েছে পৃথিবীর প্রতি কবির অসীম অনুরাগ, অগাধ কল্পনা এবং কবিতার গভীর ব্যঞ্জনার প্রেক্ষিতে পৃথিবীর রূপকে ব্যক্ত করতে করতে রবীন্দ্রনাথ এখানে এগিয়েছেন। ঋতুতে ঋতুতে এই পৃথিবীর যে বিচিত্র রূপ ও তার বিশ্বলোকের খেলাঘরে নিত্য নতুন মূর্তি এবং মহিমা, তাকেই কবি প্রকাশ করেছেন লেখনীর মাধ্যমে। কবিতার শুরুতেই যদি আমরা দেখি তাহলে দেখব রবীন্দ্রনাথ ঠাকুর জীবন সন্ধ্যার সময়ে বা জীবন সন্ধ্যায় মাথা নত করেছেন বিশ্ব মাতার কাছে, প্রণাম জানিয়েছেন পৃথিবীকে। তিনি প্রথমেই বলেছেন, আজ আমার প্রণতি মানে প্রণাম গ্রহণ করো পৃথিবী। অর্থাৎ তিনি পৃথিবীকে প্রণাম নিবেদন করেছেন। শেষ নমস্কারে অবনত দীনাবসনের বেদিতলে জীবনের সায়ান্নে উপনীত হয়ে তার এই প্রণাম নিবেদন বা তিনি প্রণাম নিবেদন করেছেন। এরপরে তিনি বলেছেন যে পৃথিবী বীর্জন ভোগ্যা, আবার পৃথিবী বীর্যবতী। পৃথিবীর স্বভাবের মধ্যে এক পৃষ্ঠে কমলতার ছবি থাকলে অন্য পৃষ্ঠে থাকে কঠোরতা। পৃথিবীতে আছে পুরুষ, আছে নারী সত্তা। সে মানুষের জীবনের মধ্যে সহ্যের অতীত দ্বন্দ্ব নিয়ে আসে, আনে একই সঙ্গে সৃষ্টি ও ধ্বংস। পৃথিবীর লীলা কিন্তু বৈচিত্র্যে পূর্ণ। রবীন্দ্র মানস অনুভব করেছেন মহান মানুষের জীবনযাপনও বীরেরও সাধ্যাতীত হয়ে যায় এই পৃথিবীতে। পৃথিবীর কাছে কৃপাভাজন মানুষও কৃপা পায় না। পৃথিবী যে সংগ্রামের রণক্ষেত্র, তাই এখানে মৃত্যু আছে, আছে নিষ্ঠুরতা, আছে লয় বা ধ্বংস। অর্থাৎ কবি বললেন মহাবীর্য অর্থাৎ বীর্যা, তুমি বীর ভোগ্যা, এই পৃথিবী বীরের ভোগ্যা। বিপরীত তুমি ললিতে কঠোরে, মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে। মানুষের জীবন দোলায়িত করো তুমি দুঃসহ দ্বন্দ্বে। ডান হাতে পূর্ণ করো সুধা অমৃত, বাম হাতে চূর্ণ করো পাত্র। তোমার লীলাক্ষেত্র মুখরিত করো অট্ট বিদ্রূপে। দুঃসাধ্য করো বীরের জীবনকে, মহৎ জীবনে যার অধিকার। এই অংশে দেখো যে পৃথিবী কবিতা এখানে ব্যক্ত করা হয়েছে পৃথিবী বা ধরিত্রীর স্বরূপ ও মাহাত্ম্য। ধরিত্রী মাতা একদিকে যেমন মায়ের মতোই স্নিগ্ধ কোমল, তেমনি আবার কখনো কখনো প্রশাসকের মতোই ন্যায়নিষ্ঠ আদর্শনিষ্ঠ, নির্মম কঠিন কোমলে কঠিনে মিশ্রিত হয়েছে এই পৃথিবী। একদিকে সে মহাবীর্যবতী, অন্যদিকে বীরভজ্ঞা, মিশ্রিত তার প্রকৃতি পুরুষে নারীতে। একদিকে সে কোলের সন্তানদের পুষ্টির জন্য অন্ন যোগাচ্ছে, আবার অন্যদিকে ঝড় বৃষ্টি বন্যা খরা ভূমিকম্প মহামারীর মাধ্যমে অন্ন ধ্বংসেরও ব্যবস্থা করেছে। তাই কবি বলেছেন, ডান হাতে পূর্ণ করো সুধা, বাম হাতে চূর্ণ করো পাত্র। তোমার লীলাক্ষেত্র মুখরিত হয় অট্ট বিদ্রূপে, আর দুঃসাধ্য করো বীরের জীবনকে, মহৎ জীবনে যার অধিকার। এইখান পর্যন্ত যদি খুব ভালো করে দেখো তাহলে দেখবে যে এখানে পৃথিবীর যে রূপ, সেই রূপটাই কিন্তু কবি এখানে খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন এবং ব্যক্ত করতে গিয়ে আলোচ্য অংশগুলো প্রকাশ করেছেন। পৃথিবীর বুকে যার মূল্য বেশি তার উৎপাদন কম, যার মূল্য কম বা যে বস্তু মূল্যহীন তার উৎপাদনের শেষ নেই। তাই শ্রেয়কে করো দুর্মূল্য, কৃপা করো না কৃপাপাত্রকে। শুধু তাই নয়, বিনা পরিচর্যায় যত্রতত্র তার উৎপাদনের শেষ নেই। সেই কম বেশি উৎপাদনের উপর নির্ভর করেই পৃথিবীর উপর গড়ে উঠেছে সভ্যতার জয়তরণ। পৃথিবীর দানে সমৃদ্ধ হয়ে মানব সভ্যতার বিকাশ, মানুষের ভুলেই তার বিনাশ ঘটে। অর্থাৎ কবি বললেন, তোমার গাছে গাছে প্রচ্ছন্ন প্রতি মুহূর্তের সংগ্রাম, ফলে শস্যে তার জয়মাল্য হয় সার্থক। সংগ্রামে যেমন জয়ের মালা থাকে, ঠিক তেমনি পুষ্পে বা ফলেতে জয়মাল্য সার্থক হয়। জলে স্থলে তোমার ক্ষমাহীন রণরঙ্গভূমি, সেখানে মৃত্যুর মুখে ঘোষিত হয় বিজয়ী প্রাণীর জয়বার্তা। এবং এই অংশটায় যদি তুমি দেখো তাহলে দেখবে এই অংশতে কিন্তু কবি পৃথিবীর যে স্বরূপ সেটা খুব সুন্দর করে বিশ্লেষণ করে দিলেন তোমাদের কাছে, এবং তারপরেই বললেন তোমার নির্দয়তার ভিত্তিতে উঠেছে সভ্যতার জয়তরণ, ত্রুটি ঘটলে তার পূর্ণ মূল্য শোধ হয় বিনাশে।
তোমার ইতিহাসের আদি পর্বে দানবের প্রতাপ ছিল দুর্জয়। এরপর পৃথিবীর যে আদি পর্ব, সেই আদি পর্বটাই কবি এখানে প্রকাশ করেছেন। পৃথিবীর উপরে মানব সভ্যতার বিকাশের ইতিহাসটা মেলে ধরাই হলো এই কবিতার বিষয়। সেই ইতিহাসের আদি পর্বে দানবের প্রতাপ ছিল দুর্জয়, পাশববৃত্তি আর ভোগ সর্বস্বতা ছিল সেই দানবদের বিশেষত্ব। সে পুরুষ ছিল, সে বর্বর, সে মূঢ়, তার অঙ্গুলি ছিল স্থূল, কলাকৌশল বর্জিত। গদা হাতে, মুসল হাতে লণ্ডভণ্ড করেছে সে সমুদ্র পর্বত, অগ্নিতে বাষ্পেতে দুঃস্বপ্ন ঘুলিয়ে তুলেছে আকাশে। জ্বর রাজত্বে সে ছিল একাধিপতি, প্রাণীর পরে ছিল তার অন্ধ ঈর্ষা। এরপর পাশববৃত্তি আর ভোগ সর্বস্বতা ছিল দানবদের বিশেষত্ব। সূক্ষ্ম বুদ্ধি, বিচার বিশ্লেষণের ক্ষমতা, শিল্পবোধ, সেবা প্রভৃতি বা পরার্থপ্রীতি এসব সেই দানবদের ছিল না। তারা ছিল পুরুষ, বর্বর, মূঢ়, ছিল আত্মসুখ পরায়ণ, ধ্বংসাত্মক। অপরকে মেরে খাওয়ার প্রবৃত্তি ছিল প্রবল। নিজে বাঁচতে চাইতো, কিন্তু অপরকে বাঁচাতে এতটুকু ঝুঁকি নিত না। কিন্তু এই দানব যুগের পরে এলে দেবতাগণ। দানব জাতির বিপরীত স্বভাবের, বুদ্ধি, বিবেচনা, সুখ, স্বাচ্ছন্দ্যবোধ, কল্যাণবোধ ছিল এদের মধ্যে। তাই স্বার্থপরতা দমন করে পরার্থপরতাকে জাগিয়ে তুললেন এরা। গঠিত হলো সমাজ, শান্তি এলো পৃথিবীর বুকে। কবি বললেন, দেবতা এলেন পরের যুগে, মন্ত্র পড়লেন দানব দমনের। জ্বরের ঔদ্ধত্য হলো অভিভূত, জীবধাত্রী বসলেন শ্যামল আস্তরণ পেতে। উষা দাঁড়ালেন পূর্বাচলের শিখর চূড়ায়, পশ্চিম সাগর তীরে সন্ধ্যা নামলেন মাথায় নিয়ে শান্তিঘর। নম্র হলো শিকলে বাঁধা দানব, তবু সেই আদিম বর্বর আঁকড়ে রইল তোমার ইতিহাস। ব্যবস্থার মধ্যে সে হঠাৎ আনে বিশৃঙ্খলতা। তাই মাঝে মাঝে দানব জেগে ওঠে, লণ্ডভণ্ড করে দিতে চায় শান্ত সমাজটাকে। এই দানব হলো ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ঝড়, ঝঞ্ঝা, খরা, বন্যা, এইসব প্রাকৃতিক দুর্যোগ যা পৃথিবীর বুকের মধ্যেই লুকিয়ে রয়েছে। মাঝে মাঝে তারা জেগে উঠে ছারখার করে দিতে চায় পৃথিবীটাকেই। মানুষের মধ্যে লুকিয়ে থাকা প্রবল স্বার্থপরতাকেও আমরা নাগ দানব বলতে পারি। এই দানবও মাঝে মাঝে জেগে ওঠে প্রবলভাবে। তাই যুদ্ধ শুরু হয়ে যায় মানুষের সমাজে, ধ্বংস হয়ে যায় কত সৃষ্টি, ছারখার হয়ে যায় সামাজিক মানুষের শান্ত জীবন। তাই কবি বললেন, তোমার স্বভাবের কালো গর্ত থেকে হঠাৎ বেরিয়ে আসে এঁকে বেঁকে, তোমার নারীতে লেগে আছে তার পাগলামি। দেবতার মন্ত্র উঠছে আকাশে বাতাসে অরণ্যে দিনে রাত্রে, উদাত্ত অনুদাত্ত মন্ত্রস্বরে। তবু তোমার বক্ষের পাতাল থেকে আধপোষা নাগ দানব ক্ষণে ক্ষণে উঠছে ফণা তুলে। তার তাড়নায় তোমার আপন জীবকে করছে আঘাত, ছারখার করছো আপন সৃষ্টিকে। শুধু তাই নয়, পৃথিবীতে যেমন শুভ আছে তেমনি অশুভ আছে। সেই অশুভের মধ্য দিয়েই সৃষ্টি ও ধ্বংসের মধ্য দিয়েই এগিয়ে চলেছে পৃথিবী। এই এগিয়ে চলার পথে উভয়েরই প্রয়োজন। জন্ম হলেই মৃত্যু হবে, সৃষ্টি হলেই ধ্বংস হবে, গড়তে গেলেই তো ভাঙতে হয়। এই ভাঙা গোড়া আসলে একই খেলার দুই অংশ, এটাই সত্য। এই বিরাট সত্যকেই কবি উপলব্ধি করতে চেয়েছেন। যুগ যুগ ধরে কত ধ্বংস, কত মৃত্যুর ঘটনা ঘটেছে এই পৃথিবীর উপর। কত মানুষের লুপ্ত দেহ মিশে আছে পৃথিবীর ধুলোয়। সেই ধুলোতেই একদিন কবিও মিশে যাবেন ধুলো হয়ে। কবি বললেন যে শুভ অশুভে স্থাপিত তোমার পাদপীঠে, তোমার প্রচণ্ড সুন্দর মহিমার উদ্দেশ্যে আজ রেখে যাব আমার ক্ষতল চিহ্ন লাঞ্ছিত জীবনের প্রণতি। এমনকি এই যে বিরাট পৃথিবীতে রূপে, রসে, ভাবে, ভাবনায় কত বৈচিত্র্য আছে। তাই কবি বলছেন যে আমিও, তারপরে কবি এখানে যখন বললেন বিরাট প্রাণের বিরাট মৃত্যুর গুপ্ত সঞ্চার তোমার যে মাটির তলায়, তাকে আজ স্পর্শ করি, উপলব্ধি করি সর্বদেহে মনে। অগণিত যুগ যুগান্তরের অসংখ্য মানুষের লুপ্ত দেহ পুঞ্জিত তার ধুলাই, আমিও রেখে যাব কয় মুষ্টি ধুলি। আমার সমস্ত সুখ দুঃখের শেষ পরিণাম রেখে যাব এই নামগ্রাসী, আকারগ্রাসী, সকল পরিচয়গ্রাসী নিঃশব্দ মহাধূলি রাশির মধ্যে। আসলে যদি দেখো যে প্রতিটা মুহূর্তেই কিন্তু কবি এখানে দেখাতে চেয়েছেন যে পৃথিবীর যে স্বভাবে কমল কঠোর দুটি বৈশিষ্ট্য আছে। সে যখন ভালো তখন ভালো, আবার যখন মন্দ বা প্রতিকূল তখনই বড় নির্মম নিষ্ঠুর। প্রকৃতির এই প্রতিকূল অবস্থায় শীত, গ্রীষ্ম, বর্ষা, ঝড়, ভূমিকম্প এইসব আচরণে নিজেদের টিকিয়ে রাখতে এবং স্বাচ্ছন্দ্যে রাখতে মানুষ সে আদিমকাল থেকে কত উপায় উদ্ভাবন করেছে, এখনও করে চলেছে। গৃহ নির্মাণ, জলে নৌকা, স্থলে গাড়ি, আকাশে বিমান নির্মাণ, খাদ্য সঞ্চয়, অর্থ সঞ্চয়, ওষুধপত্র, কত কিছুর ব্যবস্থা করেছে। টিকে থাকা এবং স্বচ্ছন্দে থাকার জন্য এত সব পণ্য উৎপাদন ও ব্যবস্থাপনাকেই বলা হয়েছে সভ্যতার বিকাশ। সেই বিকাশ এখন এতটাই উচ্চ স্তরে পৌঁছেছে যে তাকে সভ্যতার জয়তরণ বলা যেতে পারে।
এই বিকাশ পৃথিবী সমর্থন করে কিনা সংশয় আছে। তাই মাঝে মাঝে প্রকৃতির ক্ষোভ প্রকাশ পায়। সভ্যতার বিকাশ যন্ত্রদানবের বারবারন্ত প্রকৃতি সহ্য করে না, রুষ্ট হয় এবং রুষ্ট হয়ে ধ্বংসের তাণ্ডব লীলায় মেতে ওঠে। আরেকটা দেখো, এখানে যখন নাগদানব যেটা বলা হয়েছে, নাগদানব বলতে বলা হয়েছে, এখানে যদি নাগদানবের কথা বলো তাহলে নাগদানব বলা হয়েছে পৃথিবীর অভ্যন্তরীণ প্রাকৃতিক শক্তিকে। সেই আদিম যুগের পৃথিবীর উপরিভাগের বিক্ষুব্ধ প্রাকৃতিক শক্তি ক্রমশ হ্রাস পেয়েছে। পৃথিবীর উপরিভাগ শস্যে লতায় বৃক্ষে শ্যামল শান্ত হয়েছে বটে, কিন্তু অন্তরে সে আজও সংক্ষুব্ধ। সেই ক্ষোভই হলো নাগদানব। ভদ্রলোক ক্রুদ্ধ হলে যেমন ভদ্রতাকে বিসর্জন দিয়ে উত্তেজিত হয়ে অঘটন ঘটিয়ে ফেলে, তেমনি পৃথিবীর সেই অন্তরের ক্ষোভও কখনো কখনো কোনো কারণে বেরিয়ে আসে, ভয়ঙ্করভাবে ফোনা তোলে। ভূমিকম্প, ভূমিধস, আগ্নেয়গিরির অগ্নুৎপাত এইসবের ছোবলে সাধারণ মানুষ নিস্তার পায় না। ক্রুদ্ধ মানুষ নিজের ক্রোধের কারণেই যেমন নিজের ক্ষতি সাধন করে ফেলে, তেমনি পৃথিবীও তার অন্তরে লুকায়িত নাগদানব জেগে ওঠার কারণেই নিজের সুন্দর প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস করে ফেলে, ছাড়খাড় করে দেয়। আর কবি যেখানে বলছেন যে আমিও রেখে যাব কয় মুষ্টি ধুলি, আমার সমস্ত সুখ দুঃখের শেষ পরিণাম। এই কয় মুষ্টি ধুলি বলতে এখানে চিতাভস্ম বোঝানো যায়। জীবনে সামান্য সৃষ্টিকেও বোঝানো যায়, যা নশ্বর বলেই ধুলির সঙ্গে অভিন্ন দেখানো হয়েছে। এই পৃথিবীতে লক্ষ লক্ষ বছর ধরে কত মানুষ জন্মেছে, কত কিছু সৃষ্টি করেছে, কিন্তু টিকে থাকেনি কিছুই। সব কিছুরই শেষ পরিণতি ধুলোতে পরিণত হওয়া। অহংকারী মানুষ নিজের শরীর নিয়ে, সৃষ্টি নিয়ে, স্থাপত্য, ভাস্কর্য, রচনা ইত্যাদি নিয়েই যতই গর্ববোধ করুন না কেন, কিছুদিনের মধ্যেই তা ধ্বংসস্তূপে পরে ধুলি বা মাটিতে পরিণত হবে। এই মাটি হলো পৃথিবীর শরীর। এই শরীরেই সকলের লয় পেতে হবে, সকল সৃষ্টিকেও লয় পেতে হবে। এই পার্থিব সম্পদ বা সৃষ্টিকে নিয়ে কেউ কোথাও পালাতে পারে না, এখানেই ফেলে রেখে যেতে হয় এবং সময়ের ব্যবধান ক্ষয়প্রাপ্ত হয়ে তা মাটিতেই বা ধুলিতেই মিশে যায়। কবিরও যেন শেষ ইচ্ছা যে রেখে যাব এই নামগ্রাসী, আকারগ্রাসী, সকল পরিচয়গ্রাসী নিঃশব্দ মহাধূলি রাশির মধ্যে। শুধু তাই নয়, এরপর বৈচিত্র্যময় যে পৃথিবী সেটা আমরা এখানে লক্ষ্য করব। অচল, অবরোধে আবদ্ধ পৃথিবী, মেঘলোকে উদাও পৃথিবী, গিরিশৃঙ্গমালার মহৎ মৌনী ধ্যানমগ্না পৃথিবী, নীলাম্ব রাশির অতন্দ্র তরঙ্গে কলন্দ্র মুখরা পৃথিবী, অন্নপূর্ণা তুমি সুন্দরী, অন্নরিক্তা তুমি ভীষণা। একদিকে আপক্ষ ধান্য ভার নম্র তোমার শস্যক্ষেত্র, সেখানে প্রসন্ন প্রভাত সূর্য প্রতিদিন মুখে নেয় শিশির বিন্দু, কিরণ উত্তরীয় বুলিয়ে দেয়। অস্তগামী সূর্য শ্যাম শস্য হিল্লোলে রেখে যায় এই অকথিত এই বাণী, আমি আনন্দিত। যদি দেখো তাহলে দেখো এখানে কিন্তু পৃথিবীর যে বৈচিত্র্যময় রূপ, সেই বৈচিত্র্যময় রূপকেই কবি এখানে তুলনা করেছেন। বিরাট এই পৃথিবীতে যদি রূপে রসে ভাবে ভাবনায় কত বৈচিত্র্য, তার একদিকে মাটির গভীরে রহস্য, আর একদিকে উন্মুক্ত অসীম আকাশ, একদিকে তার ধ্যানমগ্ন উত্তঙ্গ গিরিমালা, অন্যদিকে অতন্দ্র তরঙ্গে কলন্দ্র মুখরা সমগ্র, একদিকে অন্নপূর্ণা সুন্দরী শস্যক্ষেত্র, আর একদিকে অন্নরিক্তা ভীষণা মরুভূমি, একদিকে প্রাণের আনন্দ, আর একদিকে জলহীন ফলহীন আতঙ্ক পাণ্ডুর পরিবেশ। দুই কিন্তু এই পৃথিবীর অংশ। সেই জন্য কবি এখানে বললেন অন্যদিকে তোমার জলহীন ফলহীন আতঙ্ক পাণ্ডুর মরুক্ষেত্রে পরিকীর্ণ পশু কঙ্কালের মধ্যে মরীচিকার প্রেত নৃত্য। ঠিক তারপরেই বৈচিত্র্য রয়েছে পৃথিবীর ঋতুচক্রেও। সেই কথাই কবি এখানে বলছেন, বৈশাখে দেখেছি বিদ্যুৎ চঞ্চুবিদ্ধ দিগন্তকে ছিনিয়ে নিতে এলো কালো সোন পাখির মতো, বাজ পাখির মতো তোমার ঝড়। বৈশাখে ভয়ঙ্কর ঝড় ক্রুদ্ধ সিংহের আস্ফলনের মতো, যাতে বনস্পতিও মুখ থুবড়ে পড়ে। আবার ফাল্গুনে দেখেছেন দক্ষিণা বাতাসে আম্র মুকুলের গন্ধেও ভেসে আসা স্নিগ্ধ বাঞ্ছিত পরিবেশ। এই সকল বিচিত্র রূপ যেমন পুরাতনী তেমনি নতুনও। তাই কবি বললেন তুমি নিত্য নবীনা। কবি বলছেন সমস্ত আকাশটা ডেকে উঠল যেন কেশর ফোলা সিংহ, তার লেজের ঝাপটে ডালপালা আলুথালু করে হতাশ বনস্পতি ধুলাই পড়ল উবুর হয়ে, হাওয়ার মুখে ছুড়ল ভাঙা কুড়ে চাল শিকল ছেঁড়া কয়েদি ডাকাতের মতো। আবার ফাল্গুনে দেখেছি তোমার আতপ্ত দক্ষিণে হাওয়া, ছড়িয়ে দিয়েছি বিরহ মিলনের স্বগত প্রলাপ আম্র মুকুলের গন্ধে। চাঁদের পেয়ালা ছাপিয়ে দিয়ে উপচিয়ে পড়েছে স্বর্গীয় মদের ফেনা, বনের মর্মরধ্বনি ঝঞ্ঝা বায়ু স্পর্ধায় ধৈর্য হারিয়েছে অকস্মাৎ কলোচ্ছ্বাসে। অর্থাৎ সর্বত্রই পৃথিবীর যে একটা বৈপরীত্য রূপ, সেই বৈপরীত্য রূপে কিন্তু এখানে আমরা লক্ষ্য করলাম বা লক্ষ্য করছি। এখানে পৃথিবীর যে বৈপরীত্য রূপ, সেই বৈপরীত্য রূপটাই কবি খুব সুন্দরভাবে এখানে আমাদের সামনে তুলে ধরলেন। এরপরেই কবি যেখানে বলছেন যে কবি বলতে শুরু করলেন যে পৃথিবী কিন্তু আমাদের পালন করে। বললেন স্নিগ্ধ তুমি, হিংস্র তুমি, পুরাতনে তুমি, নিত্য নবীনা। অনাদি সৃষ্টির যজ্ঞাহতাগ্নি থেকে বেরিয়ে এসেছিল সংখ্যা গণনার
অতীত প্রত্যুষে কোন এক অতীত প্রত্যুষে ভরে তোমার চক্রতীর্থের পথে পথে ছড়িয়ে এসেছ শত শত ভাঙা ইতিহাসের অর্থলুপ্ত অবশেষ, বিনা বেদনায় বিছিয়ে এসেছ তোমার বর্জিত সৃষ্টি অগণ্য বিস্তৃতির স্তরে স্তরে। কবি এখানে যেটা বলতে চাইলেন যে কোটি কোটি বছর আগে পৃথিবীর উদ্ভব, সেই তখন থেকে তার পথ পরিক্রমা, তার বিবর্তন, তার রূপান্তর, এই অনাদি অনন্ত পথে সৃষ্টি হয়েছে কত ইতিহাস। কে তার খোঁজ রাখে? মানুষ কি সব ইতিহাসের খোঁজ পায়? কত ইতিহাস লুপ্ত হয়ে গিয়েছে, মাটির সঙ্গে মিশে গিয়েছে, তার স্মৃতিটুকুও কোথাও নেই। কোনো ঐতিহাসিক গবেষক কোনো দিনই সেসব তলিয়ে যাওয়া তথ্য উদ্ধার করতে পারবেন কিনা জানি না। কিন্তু উদাসীন পৃথিবীর তাতে কোনো আগ্রহ নেই, তার কোনো মায়া নেই, মোহ নেই। জ্বর ধর্মে তার পথ চলা, কারো জন্যে তার বেদনা নেই। তাই নিজের কোলে যা সৃষ্টি হয়, সৃষ্টি করে, তা নির্দ্বিধায় ধ্বংস করতে বর্জন করতে পারে। পৃথিবীর এই নির্মোহ উদাসীন স্বভাবটাই কবিকে বিস্মিত করেছে। এই পৃথিবীর কোলেই কবি বসে আছেন, কদিন পরেই হয়তো হারিয়ে যাবেন চিরতরে। পৃথিবীর কোনো স্মৃতি আর থাকবে না, তবু জীব পালিনী এই পৃথিবীকে যাবার আগে তিনি প্রণতি জানাতে চান এবং তাই বললেন, জীব পালিনী আমাদের পুষেছ তোমার খণ্ডকালের ছোট ছোট পিঞ্জিরে, তারই মধ্যে সব খেলার সীমা, সব কীর্তির অবসান। আজ আমি কোনো মোহ নিয়ে আসিনি তোমার সম্মুখে, এতদিন যে দিনরাত্রি মালা গেঁথেছি বসে বসে, তার জন্যে অমরতার দাবি করব না তোমার দ্বারে। তোমার অযুত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণের পথে যে বিপুল নিমেষগুলি নিমিলিত হতে থাকে, তারই এক ক্ষুদ্র অংশে কোনো একটি আসনের সত্যমূল্য যদি দিয়ে থাকি, জীবনের কোনো একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকি পরম দুঃখে, তবে দিও তোমার মাটির ফোঁটার একটি তিলক আমার কপালে, সে চিহ্ন যাবে মিলিয়ে। সে রাত্রে সকল চিহ্ন পরম অচিনের মধ্যে যায় মিশে। হে উদাসীন পৃথিবী, আমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নির্মল পদপ্রান্তে আজ রেখে যাই আমার প্রণতি। কবি এই অংশটাই দেখতেই পেয়েছ, পুরো কবিতাটাই যদি আমি খুব সহজে বলতে চাই তাহলে দেখবে খুব সহজ ভাষায় যে তিনি যেটা বলতে চাইছেন, সত্যকে শান্ত মনে মেনে নেওয়া মহজ্জনের বৈশিষ্ট্য। রবীন্দ্রনাথ তাকে মেনে নিতেই প্রস্তুত। পৃথিবীর কাছে তিনি অনেক পেয়েছেন, আর কিছু পাবার জন্য তিনি ব্যাকুল নন। কোনো মোহ তার নেই, অমরতার দাবি তিনি করেন না। অযুত নিযুত বর্ষ ধরে পৃথিবীর বিবর্তন চলবে। এই অনন্তকালের ধারায় কবি যদি কিছু সময়ের জন্য কোনো ভালো কাজ কিছু করে থাকেন, তাহলে পৃথিবী যেন তার মাটির ফোঁটার একটা তিলক কবির কপালে এঁকে দেয়। উদাসীন, মোহহীন, কোমল, কঠোর এই পৃথিবীর কাছে বিদায়ের আগে এইটুকু প্রার্থনার প্রণতি জানিয়ে কবি শেষ করেছেন। সমগ্র কবিতাটায় যদি দেখো, যে দেখবে পৃথিবীর প্রতি কবির যে বিনম্র শ্রদ্ধাঞ্জলি, সেই বিনম্র শ্রদ্ধাঞ্জলি কিন্তু কবিতার মূল বিষয়। অর্থাৎ এই বিনম্র শ্রদ্ধাঞ্জলি এখানে কবি কিন্তু জানিয়ে গেছেন। অর্থাৎ কবির যে মূল ভাবনা, সেই মূল ভাবনায় আমরা দেখব যে তিনি পৃথিবীর ভিতরে যে গুণাবলী দেখতে পেয়েছেন, তা কিন্তু বৈপরীত্যের মধ্যে সুন্দর। বসুন্ধরা বীরভোগ্যা, আবার সে কমনীয়। পুরুষ এবং নারীর স্বভাব ধর্মের বৈপরীত্যে সে সুন্দর। পৃথিবী তার লীলাক্ষেত্রকে দিকে দিকে প্রসারিত করে রেখেছে। সেখানে যেমন জেগে ওঠে সফলতার অট্টহাস্যি, তেমনি জানে ব্যর্থতার বিদ্রূপ বাণী। দুঃসাধ্য কাজের পথরেখাকে ধরে বীর মহৎ এক জীবনে পায় প্রবেশের অধিকার। সেখানে মঙ্গল কিন্তু সহজে আসে না, অনেক বিঘ্নকে অতিক্রম করতে করতে তবে আসে মঙ্গলের পথরেখা। পৃথিবীর কৃপা তো সহজে লভ্য নয়, পরিশ্রম সাপেক্ষ। পরিশ্রমের পরেই পৃথিবী সুজলা সুফলা হয়। সংগ্রামের মধ্য দিয়ে আসে বিজয়ের বার্তা। এইভাবেই রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীকে বিপরীত মেরুর মধ্যে ফেলে রেখে তাকে বিশ্লেষণ করেছেন। বৈপরীত্যের মধ্যে কথাবস্তুকে, দর্শনকে এগিয়ে নিয়ে গিয়ে এক অনুপম যে কাব্য মাধুর্য, সেই কাব্য মাধুর্যের জন্ম দিয়েছেন কবি রবীন্দ্রনাথ। সমগ্র কবিতার যেটা মূল থিম যদি বলো, তাহলে মূল থিমে আমি একটা কথাই বলবো, কবি এখানে বলতে চেয়েছেন যে পৃথিবীতে সবই অস্থায়ী। কবিতায় পৃথিবীর উদ্দেশ্যে বলেন, পৃথিবী তাকে সম্পূর্ণ ভুলে যাবে একদিন, ভুলে যাওয়াটাই নিয়ম। কিন্তু সম্পূর্ণভাবে কবিকে পৃথিবীর বিস্তৃত হবার আগে কবি পৃথিবীর উদ্দেশ্যে রেখে যেতে চান অন্তিম প্রণতি। এইভাবে পৃথিবীকে এক দৈত্য সত্তার মধ্য দিয়ে এক বিপরীতধর্মী গুণ আর গুণময় তার শ্রেণীতে অঙ্ক করতে করতে এগিয়েছেন রবীন্দ্রনাথ। সেখানে ইতিহাস, প্রকৃতি আর সময়ের ধারাভাষ্যের প্রেক্ষিতে পৃথিবীর বন্দনাতেই মগ্ন থেকেছেন কবি। সমগ্র কবিতাতেই এইভাবে কবির জীবন দর্শন তথা পৃথিবীর প্রতি কবির যে শ্রদ্ধা নিবেদন, সেটাই খুব সুন্দরভাবে কবি প্রকাশ করেছেন। এই ছিল পৃথিবী কবিতার মূল বিষয়। খুব স্পিডি কবিতাটা সম্পন্ন করতে হলো। পরবর্তী সময়ে কবিতার বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো, আর অবশ্যই ততক্ষণ সঙ্গে থেকো। স্টে টিউন।